মোটামুটি সবাই এসে গেছে, আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিচ্ছি। তো তোমরা বন্টনের শখ, মূলধনের শখ বুঝতে পেরেছো বলেছো, তো এগুলা তোমরা খাতায় লিখবে। আজকে আমি তোমাদের আরো কিছু বিষয় লিখবো। দেখো, তোমরা এগুলো খাতায় লিখে নিবে নাকি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে? এখন স্ক্রিনশট নিয়ে পরে নোট করছি। তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আমি বুঝাই দিচ্ছি। জি স্যার। বেতন নিয়ে এই চার ধরনের অপশন তোমার অঙ্কে থাকতে পারে। চারটা অপশন বেতন নিয়ে। অপশন চারটা কি কি খেয়াল করে শোনো। 1 নাম্বার অপশন, একটা অঙ্কের মধ্যে এইগুলোর থেকে যেটা বলা থাকবে বেতন সম্পর্কে, তোমাকে সেই কথাটা অনুসরণ করতে হবে। এটা বলার আগে তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তোমরা এতক্ষণ লাভ লোকসান বন্টনের মূলধন হিসাব দেখেছো। আচ্ছা বলো তো, বেতন লাভ লোকসান বন্টনের কোন দিকে বসছিল? ডেবিট দিকে। ডেবিট দিকে। ভেরি গুড। আর মূলধনের কোন দিকে বসছিল? ক্রেডিটে। ক্রেডিট দিকে। ফাইন, ভেরি গুড। তো খেয়াল করো, আমি বেতন নিয়ে একটা কথা লেখা আছে এখানে। যদি লেখা থাকে অংশীদারদের বেতন ডেবিট করার পর, যদি কথাটা এরকম লেখা থাকে অংশীদারদের বেতন ডেবিট করার পর, অংশীদারদের বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, বাদ দেওয়ার পর, এই কথাগুলোর অর্থ হচ্ছে ডেবিট করার পর মানে কি ডেবিট করা হয়েছে, চার্জ করার পর মানে কি চার্জ করা হয়েছে, হিসাবভুক্ত করার পর মানে কি হিসাব করা হয়েছে, বাদ দেওয়ার পর মানে কি বাদ দেওয়া হয়েছে। এই কথার অর্থগুলো কি এরকম নয় আমি যেটা বলেছি? জি স্যার। এরকম হয়। তো যেহেতু ডেবিট করার পর বলা আছে, ডেবিট করা মানে চার্জ করা, চার্জ করা মানে হিসাব করা, হিসাব করা মানে বাদ দেওয়া, মানে সবগুলো একই অর্থ, সবগুলো কথার একই অর্থ। তো একটা অঙ্কের মধ্যে সবগুলো কথা বলা থাকবে না, যে কোনো একটা কথা বলা থাকবে। বেতন ডেবিট করার পর যদি কথা বলা থাকে তখন তোমাকে বুঝতে হবে এই বেতনটা একবার ডেবিট করা হয়েছে। তাহলে বেতনটা কোথায় ডেবিট করা হয় তোমরা বলেছো একটু আগে? বন্টন হিসাবের। কোথায়, কোন হিসাবে ডেবিট করা হয়? বন্টন হিসাবে। বন্টন হিসাবে। তো যেহেতু এখানে ডেবিট করার পর যদি অঙ্কের মধ্যে বলা থাকে ডেবিট করা হয়েছে বলা থাকে, যদি অঙ্কের মধ্যে বেতন ডেবিট করা হয়েছে কথাটা বলা থাকে, তাহলে এই বেতনকে আর লাভ লোকসান বন্টনে লিখতে হবে না। বেতন যদি একবার ডেবিট করা হয়ে থাকে বা হিসাব করা হয়ে থাকে বা চার্জ করা হয়ে থাকে বা বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে বাদ দেওয়া হয়ে থাকলে এই কথা যদি অঙ্কের মধ্যে উল্লেখ থাকে, যার বেতন সম্পর্কে বলা থাকবে তার বেতনকে আর লাভ লোকসান বন্টনে লিখতে হবে না। আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি। ওকে ফাইন। তাহলে বেতন যদি লেখা থাকে ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, বাদ দেওয়ার পর বলা থাকলে বেতন লাভ লোকসান বন্টন হিসেবে আসবে না, শুধু অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসবে। তাহলে এই কথাটা আর বলা থাকলে এই বেতনটা শুধু কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসেবে যাবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর অপশন। আচ্ছা, এর আগে তোমাদের আমি একটা প্রশ্ন করে যেতে চাই, বেতন অংশীদারের মূলধনের ক্রেডিট দিকে লেখা হয় কেন, কারণ কি? স্যার এটা কারবারের জন্য দায়, না ব্যয় ব্যয় ব্যয়, ঠিক আছে। কারবারের জন্য ব্যয় আর মালিকদের জন্য আয়, এই কারণে মূলধন হিসাবে ক্রেডিট সাইডে লেখা হয়। তো মালিকদের আয় হইলে মূলধনের ক্রেডিট দিকে লেখা মানে তো মূলধন বাড়ায় দেওয়া।
মূলধনে ক্রেডিট লেখা মানে কি মূলধনটাকে বাড়িয়ে বাড়ায় দেওয়া। দেওয়া। তো মূলধনের বেতনের কারণে মূলধন বাড়ে কেন, কারণ কি? কেউ চেষ্টা করে দেখো, বলতে পারো কিনা? আচ্ছা আমি বলি তোমরা খেয়াল করে শোনো। ধরে নাও শ্রাবণী, হৃদিকা, জয়া একটা কারবারের অংশীদার, ধরে নাও, মনে করো। কয়জনের নাম বললাম আমি? তিনজন। তিনজনের নাম বললাম, শ্রাবণী, হৃদিকা, জয়া। প্রত্যেকে মনে করো কারবারে 5 লাখ টাকা করে মূলধন দিয়েছে। কারবারে 5 লাখ টাকা করে মূলধন দিয়েছে। কত টাকা মূলধন দিয়েছে? 5 লাখ টাকা। খুব খেয়াল করে শুনবা, কেয়ারফুলি। একবার শুনলে বুঝে যাবে কথাটা, যদি মন দিয়ে শোনো। ধরে নাও তারা তিনজনে, শ্রাবণী, হৃদিকা এবং জয়া, তিনজনেই মনে করে কারবার থেকে মাসে 5,000 টাকা করে বেতন পায়, মানে বেতন পাবে। তারা মাসে কত করে বেতন পাবে? 5,000 টাকা করে। বছরে বেতন কত হয়? 60,000। 60,000 টাকা। মনে করো জয়া আর শ্রাবণী একটু বেশি বেশি ফুচকা খায়, তো ঝালমুড়ি খায়, এজন্য বেতনের টাকাটা মাসে মাসে কারবার টাকার যে টাকাটা পায়, এই টাকাটা নিয়ে বাসায় নিয়ে নেয়, নগদে নিয়ে যায়। স্যার অনেক দিন ধরে খায় না? কে জয়া কি আমি স্টাফ কোয়ার্টারে ফুচকা খায় না নাকি? আর আমি স্টাফ কোয়ার্টারে কেমনে যাব? আমি তো নারায়ণগঞ্জে থাকি। না, ফুচকা খাওয়ার জন্য যদি আসে। ও না স্যার, এখন বাসায় বানায় খাই। বাসায় বানায় খাও? জি স্যার, করোনা না। আচ্ছা ভালো। এই করোনায় তো অনেকের তোমার ভালো রাঁধুনি বানিয়ে দিয়েছে, ইউটিউবার বানিয়ে দিয়েছে। অনেকে বাসায় বসে মিষ্টি বানাইতে পারে এখন, বা রসমালাই বানায়, আচার বানায়, ফুচকা বানায়। অনেক এক্সপার্ট হয়ে গেছে এই করোনা ভাইরাসের কারণে। দেখো এটা কিন্তু একটা বলবো যে আহ, একদিকে যেমন দেশের ক্ষতি হলো, আরেকদিকে অনেকের অনেক কিছু শিখাই দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো বলতেছিলাম যে জয়া এবং শ্রাবণী দুইজনে যে 5,000 টাকা করে বেতন পায়, তারা মাসে মাসে টাকাটা কারবার থেকে নিয়ে যায়, নগদে নিয়ে যায়। তাদের টাকাটা কারবারের মধ্যে থাকে না। যেহেতু টাকাটা কারবারের মধ্যে থাকে না, তারা নিয়ে যায়। কিন্তু হৃদিকা যে টাকাটা কারবার থেকে বেতন পায়, এই টাকাটা নগদে নেয় নাই, তার টাকা তার কারবারের মধ্যেই আছে। তাহলে বলো তো, বেতনের কারণে তিনজনের মধ্যে কার মূলধনটা বাড়বে আর কারটা বাড়বে না? রেজিস্টারটা বাড়বে। স্যার হৃদিতারটা বাড়বে। আর বাকি দুজন এটা বাড়বে না কেন? ওরা তো কারণ স্যার নগদে তারা উঠা করছে না। নগদে নিয়ে গেছে ওই টাকাটা। হ্যাঁ, ওদের টাকা তো নিয়ে গেছে। নিয়ে গেছে, ওকে ফাইন, ভেরি গুড। এটাই আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। বেতন এজন্য মূলধনের ক্রেডিট দিকে যায়, মূলধনকে বাড়ায়। যে অংশীদার বেতনের টাকা কারবার থেকে নিয়ে নেয়, তার মূলধনের মধ্যে এটা আর বাড়ে না, মূলধনে যাবে না। আর যে অংশীদার বেতনের টাকা কারবার থেকে নিবে না, কারবারের মধ্যে রেখে দেবে, বেতন পায় ঠিক আছে, তার কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, তার টাকা সে বাসায় নেয় না, তার কারবারের যে বেতন পায় এটা কারবারের মধ্যে থাকে। তখনই কেবল ওই অংশীদারের বেতনের কারণে তার মূলধনের পরিমাণ বাড়বে, অর্থাৎ মূলধনের সাথে ক্রেডিট দিকে যোগ হবে। নিশ্চয়ই কথা তোমার ক্লিয়ার হয়েছে? ঠিক জি আছে। স্যার। জি এটি স্যার। এখানে এটি এখানে বলা হয়েছে অংশীদারদের বেতন নগদে গ্রহণ, নগদে উত্তোলন, বেতন পান বলা থাকলে, মানে যদি এরকম বলা থাকে যে সে বেতন নগদে নিয়ে গেছে, সে নগদে উত্তোলন করেছে, বেতনটা সে পান মানে কি পেয়ে গেছেন, সে যদি বেতনটা নিয়ে যায়, তখন ওই বেতন আর লাভ লোকসান বন্টনে এসে ডেবিট দিকে বসবে, কিন্তু মূলধন হিসাবে আর বসবে না। কারণ তার বেতনের কারণে মূলধন আর বাড়বে না, কারণ সে তো নগদে নিয়েই গেছে, সুতরাং তার মূলধনে এটা যাবে না। যদি নগদে না নিয়ে যায়, তখনই কেবল মূলধনে যাবে। বলো আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। স্যার বুঝছি। ওকে ফাইন।
3 নাম্বার অপশন, অংশীদারদের বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, বাদ দেওয়ার পর, এই কথাটাও বলা আছে। এবং নগদে গ্রহণ, নগদে উত্তোলন, বেতন পান, এগুলোও বলা আছে। ডেবিট করার পরও বলা আছে, নগদে গ্রহণ করার কথাও বলা আছে। যদি এই দুই কথাই বলা থাকে একজনের বেতন নিয়ে, তাহলে তাদের বেতন লাভ লোকসান বন্টন হিসাবেও আসবে না, মূলধন হিসাবেও আসবে না, কোনোটাতেই আসবে না। কথাটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। না স্যার, এটা বুঝতে পারি নাই স্যার, এটা আবার একটু বুঝান। আচ্ছা, আবার বুঝাবো, ফাইন। খেয়াল করো, আমি একটু আগে বলেছি বেতন যদি ডেবিট করার পর বলা থাকে তাহলে কোথায় যাবে না? বেতন ডেবিট লাভ করা হয়েছে, লোকসান, লাভ লোকসান বন্টনে যাবে না। কোথায় যাবে না? লাভ লোকসান লাভ বন্টনে লোকসান যাবে বন্টনে। বন্টনে যাবে না। আর বেতনে যদি নগদ গ্রহণ করে তাহলে কোথায় যায় না? মূলধন হিসাব, মূলধনে। মূলধনে যায় না। আর যদি দুইটাই বলা থাকে, ডেবিটেও বলা আছে, গ্রহণও বলা আছে, দুইটাই বলা থাকে, তাহলে দুইটার একটাও তো যাবে না, দুই জায়গার এক জায়গায়ও যাবে না। কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ, এটি বলা হয়েছে যদি শুধু 1 নাম্বারের কথা বলা থাকে তাহলে শুধু বন্টনে যাবে না, যদি শুধু 2 নাম্বার কথা বলা থাকে তাহলে মূলধনে যাবে না। আর যদি দুইটাই বলা থাকে, ডেবিট করার পরও বলা হয়েছে, নগদে গ্রহণও বলা হয়েছে, তাহলে বন্টনেও যাবে না, মূলধনেও যাবে না, দুই জায়গার এক জায়গায়ও যাবে না। কথাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে ভাই। আর 4 নাম্বার অপশনে বলছে দুইটার কোনোটাই বলে নাই, একটাও বলে নাই, তাহলে দুই জায়গায় যাবে। অর্থাৎ এখানে বলছে ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাব করার পর, বাদ দেওয়ার পর, নগদে গ্রহণ, নগদে উত্তোলন, বেতন পান, এই সম্পর্কে কিছুই বলে নাই, কিছুই বলা নেই। তাহলে বেতন দুই জায়গাতেই যাবে, বন্টনেও যাবে, মূলধনেও যাবে। বলো, বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। কারো কনফিউশন আছে? না স্যার। আনিকা বুঝছো? না স্যার। না তা বলতে কি বুঝো নাই নাকি সমস্যা নাই কোনটা? সমস্যা নেই। সমস্যা নাই, ফাইন, ভেরি গুড। তাহলে এই বেতনের 4টা অপশন কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। বেতন সম্পর্কে 4টা অপশন আছে, এটা মনে রাখতে হবে। আমি নেক্সটে যাচ্ছি। দেখো, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ নিয়ে আমাদের সামনে কয়েকটা অপশন আছে। আমরা কিভাবে উত্তোলনের সুদ ধরবো? উত্তোলন যদি প্রতি মাসে বলা থাকে, প্রতি মাসে উত্তোলন করে, 1 মাস পর পর উত্তোলন করে, সারা বছর ধরে উত্তোলন করে, প্রতি সপ্তাহে উত্তোলন করে, প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করে, এগুলো অবলিক দেওয়ার অর্থ কি? যে কোনো একটা কথা থাকবে, হয় প্রতি মাসে বলা থাকবে, না হয় 1 মাস পর পর বলা থাকবে, না হয় সারা বছর ধরে বলা থাকবে, না হয় প্রতি সপ্তাহে বলা থাকবে, না হয় প্রতি মাসের মাঝামাঝি বলা থাকবে। যদি এই কথাগুলো বলা থাকে তাহলে মোট উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরতে হবে। কয় মাসের সুদ ধরতে হবে? 6 মাসের। 6 মাসে। অপশনগুলো খেয়াল রাখো। প্রতি মাসে যদি বলা থাকে, যদি 1 মাস অন্তর অন্তর, মানে কি 1 মাস পর পর, অন্তর অন্তরে বলতে বোঝায় 1 মাস পর পর। যদি সারা বছর ধরে বলা থাকে, সারা বছর ধরে সে উত্তোলন করেছে, প্রতি সপ্তাহে উত্তোলন করেছে, বলতো কয় সপ্তাহে 1 বছর? 52 সপ্তাহে। 52 সপ্তাহে 1 বছর, ভেরি গুড। যদি 52 সপ্তাহে 1 বছর হয়, হ্যাঁ, রুম্পা, রুম্পা বলো দেখি, জি স্যার। 52 সপ্তাহ যদি 1 বছর হয়, আর সপ্তাহে যদি সে 1000 টাকা করে উত্তোলন করে, তাহলে সে কয় টাকা উত্তোলন করবে কারবার থেকে? তাহলে 52,000। 52,000, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, যদি সপ্তাহে 1000 উত্তোলন করে আর 52 সপ্তাহে 1 বছর, সুতরাং 52 সপ্তাহে সে 52,000 টাকা উত্তোলন করবে। ঠিক আছে? জি স্যার।
অথই বলো তো, প্রতি মাসের মাঝামাঝি যদি উত্তোলন করে 1,000 টাকা, তাহলে সে বছরে কয় টাকা উত্তোলন করবে? স্যার 12,000 টাকা। কি অথই বলেছো? জি স্যার। হ্যাঁ, 12,000 টাকা। ভেরি গুড। অর্পা বুইয়া বলো, অর্পা, যদি 1 মাস পর পর মানে 1 মাস অন্তর অন্তর 1,000 টাকা উত্তোলন করে, তাহলে কয় টাকা উত্তোলন করবে? কয় টাকা? অর্পা, দ্রুত বলতে হবে, দ্রুত। না পারলে স্যার আমি বুঝতে পারি নাই। পারলে এত টাকা, দ্রুত বলো। স্যার 12,000 টাকা নেবে। এটা কি রিদিকা বলতেছো? স্যার জি স্যার। 6,000 টাকা হবে 1 মাস অন্তর অন্তর, মানে 2 মাসে একবার না। 6,000 হবে। রিদিকা সিদ্ধান্ত ঘুরে ফেলছো? ও স্যার ভুল হয়েছে, আমি 12 মাস ধরছিলাম, আমি ভাবছিলাম যে এখন তুমি কোনটা বলো? এখন তুমি কোন জায়গায় সিদ্ধান্ত উপনীত হয়েছো, কোনটাতে? স্যার 1 মাস অন্তর অন্তর বলতে তো 1 মাস পর পর তুলছে। 1 মাস পর পর বোঝায়, হ্যাঁ। তাহলে কি অনেকে 6,000 হবে না 12,000? তুমি কোনটায় আছো এখন? তোমার সিদ্ধান্ত স্যার তুমি কোন জায়গায় আছো? স্যার শিওর হয়ে বলতে পারতেছি না। দুই জায়গায় গিয়ে বিপদে পড়ে গেছো তুমি। এখন কোনটা বলবা নাকি? অর্পা কিছু বলো নাই কেন? অর্পা বুইয়া, এখন তো তোমার টেনশন কম যে বেতন নাই, স্যার তার বাড়ি দিতে পারবে না, না বললে অসুবিধা নেই। স্যার 6,000ই হবে। অবশ্যই 12,000 হবে। উত্তর তোমার প্রথমটাই ঠিক ছিল, 12,000 টাকাই হবে উত্তর। কিভাবে দেখো, মনে করো কেউ যদি জানুয়ারি মাসের 31 তারিখে উত্তোলন করে, জানুয়ারি মাসের 31 তারিখে উত্তোলন করে 1 মাস পর বলতে কি বোঝায়? আবার কবে উত্তোলন স্যার করবে? স্যার আপনার নেট প্রবলেম করতেছে। হ্যাঁ, আমার নাকি আমার কথা সবাই বুঝতে শুনতেছো? প্রবলেম হচ্ছে? জি না স্যার স্যার। জি স্যার শুনতেছি। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে আনিকা, তাই তোমার এখানে প্রবলেম হচ্ছে। আমি আবার বলি, কেউ মনে করো জানুয়ারি মাসের 1 তারিখে উত্তোলন জি করে, স্যার। জানুয়ারি মাসের 1 তারিখে উত্তোলন করে, তাহলে 1 মাস পরে বলতে আবার কবে উত্তোলন করবে? ফেব্রুয়ারির 1 তারিখে, নাকি ফেব্রুয়ারির 28 তারিখে, নাকি মার্চের 1 তারিখে? ফেব্রুয়ারি 1 তারিখে। ফেব্রুয়ারির 1 তারিখে। ফেব্রুয়ারির 1 তারিখে। কারণ যদি আমরা ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে যাই, তাহলে গ্যাপটা কি 1 মাস হয় না 2 মাস হয়ে যায়? স্যার 1 2 মাস মাস। কাটতে গেলে 2 মাস হবে স্যার। 2 মাস হয়ে যায়। এই জন্য জানুয়ারিতে 1 তারিখে উঠাইলে আবার 1 মাস পর বলতে ফেব্রুয়ারির 1 তারিখ বোঝায়, আবার 1 মাস পর বলতে মার্চের 1 তারিখ বোঝায়, আবার 1 মাস পর বলতে এপ্রিলের 1 তারিখে বোঝায়। তার মানে কি প্রতি মাসে উঠানো হচ্ছে। তাহলে কত হবে? 6,000 হবে না 12,000 হবে? 12,000 স্যার, এই হিসাব করে 12,000। 12,000 দিলাম। হ্যাঁ, তুমি তো সিদ্ধান্তে অটল থাকতে পারলা না, সিদ্ধান্তে নড়চড় হয়ে গেল তোমার। বুঝছো? আমাদের সরকারের মতো দেখো না, সরকার একটা ঘোষণা দিয়া আবার কালকে ঘোষণা বদলায় ফেলায়, এরপরে হ্যাঁ রে ভেজাল হয়েছে মনে হয়, তা আবার চেঞ্জ করে। তো তোমাদের চেঞ্জ করা যাবে না, সিদ্ধান্তে অটল থাকতে হবে। বুলুক, আমি যেটা বলছি এটা অটল থাকতে হবে। তাহলে 1 মাস পর পর বলতে 12,000 টাকাই হবে। ঠিক আছে? এরকম যখন হবে, এটা বলা আছে উদাহরণ, প্রতি মাস অথবা প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করা হয়, তাহলে প্রতিবারের উত্তোলনকে 12 দিয়ে গুণ করে মূল উত্তোলন বের করতে হবে। এই কথা বোঝানো হয়েছে এইভাবে। আমি একটু আগে তোমাদের বলছি, প্রতি মাসে 1,000, তাহলে 12 মাসে 12 দিয়ে গুণ করলে হবে 12,000 টাকা উত্তোলন হবে। এটা বলে মোট উত্তোলন। এবং অঙ্কে বলা আছে, মনে করো মোট উত্তোলনকে, মোট উত্তোলনের 10% সুদ ধরতে হবে, এটা বলা আছে মনে করো অঙ্কের মধ্যে। যদি এরকম বলা থাকে, তাহলে মোট উত্তোলনকে সুদের হার দ্বারা
সুদের হার দ্বারা সুদ নির্ণয় করতে হবে। সুদের হার দ্বারা মানে 10% মনে করে বলা আছে, তাহলে 12,000-এর 10% করবো। 12,000-এর 10% করলে হয় 1200। এই সুদ নির্ণয় করে এবার মোট সুদকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করে সুদ নির্ণয় করতে হবে। তাহলে প্রতি মাস বলা, প্রতি মাসের মাঝামাঝি বললে বা 52 সপ্তাহে বললে 52,000 গুণ করে যে মোট উত্তোলন হবে, এই মোট উত্তোলনকে সুদের হার দ্বারা, সুদের হার বলতে চুক্তিতে বলা থাকবে, অঙ্কের মধ্যে বলা থাকবে যে মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধরো অথবা 8% সুদ ধরো। তো যত পার্সেন্ট থাকবে ওই অত পার্সেন্ট দিয়া আমরা মোট উত্তোলনের সুদ বের করবো, 8% বের করবো বা 10% বের করবো। 10% বের করলে আমাদের মোট সুদ আসবে। যখন মোট সুদ আসবে সেই সুদকে এবার 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, তাহলে আমাদের উত্তোলনের সুদ নির্ণয় হবে। বলো কথাটা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তোমাদের কার কি কথাটা পেশ লাগতেছে নাকি বুঝতে পেরেছো? আমি কিন্তু একবারে ডিটেইলস স্পষ্ট করে লিখে দিয়েছি। আমি আরো সংক্ষেপে লিখতে পারতাম, সংক্ষেপে না লিখে একেবারে পুরাটা লিখে দিয়েছি যাতে তুমি কথা অনুযায়ী কাজ করতে পারো। স্যার, এর আগের পেজটা একটু আবার দিয়ে নোটে স্ক্রিনশট নেব। নাও, নিয়েছো? জি নেওয়া স্যার। হয়েছে? ওকে জি ভাই। স্যার, জি। তাহলে উত্তোলনের 1 নাম্বার অপশনটা গেল, এবার আসো 2 নাম্বার অপশন। 2 নম্বরে বলা আছে প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হলে, প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হলে মোট উত্তোলনের উপর 6.5 মাসের সুদ ধরতে হবে। তাহলে প্রতি মাসের 1 তারিখ হলে সুদ হবে কয় মাসের? 6.5 মাস। মানে প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হইলে সুদ হবে 6.5 মাসের। সুদ হবে কয় মাসের? 6.5 সাড়ে মাস। ছয় মাস। 6.5 মাস। 6.5 মাস। তাহলে বের করবো কিভাবে? দেখো নিয়মটা কিভাবে দেখো। প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করা হয় তাহলে প্রতি বারের উত্তোলনকে 12 দিয়ে গুণ করে মোট উত্তোলন বের করতে হবে। মনে করো প্রতি মাসে 1,000, তাহলে 12 দিয়ে গুণ করলে 12 মাসে 12,000। পরে মোট উত্তোলনকে সুদের হার দিয়ে সুদ নির্ণয় করতে হবে। মনে করো 8% সুদ আছে, এবার 8% দা সুদ বের করবো এবং মোট সুদকে যে সুদে বের হইলো এটাকে 12 দিয়ে ভাগ করব, 6.5 দিয়ে গুণ করলে এখানে সুদ নির্ণয় হয়ে যাবে। তাহলে প্রতি মাসের 1 তারিখে উত্তোলন করলে আমরা সুদ বের করবো এইভাবে যে উত্তোলনকে 12 দিয়ে প্রথমে গুণ করব, তারপরে সুদের পার্সেন্ট দ্বারা সুদ বের করব, ওই সুদকে 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ করলে সুদ নির্ণয় হবে। বলো বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে ফাইন। 3 নাম্বার অপশনে আসো। প্রতি মাসের শেষে যদি উত্তোলন করা হয়, প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে উত্তোলন করা হলে মোট উত্তোলন সুদ হবে 5.5 মাসের। মাসের মাঝামাঝি হলে সুদ হবে কয় মাসের? 6.5। মাসের মাঝামাঝি মনে নাই? এই দেখো মাসের মাঝামাঝি হলে 6 মাসের। প্রতি 6 মাসের, আর প্রতি মাসের শুরুতে হলে 6.5 মাসে। সাড়ে ছয় 6.5, মাসে। আর প্রতি মাসের শেষে হইলে 5.5 মাস। 5.5। 5.5 মাসের। দেখো কিভাবে বের করবা। প্রতি মাসের শেষে উত্তোলন করা হলে প্রতিবারের উত্তোলনকে 12 দিয়ে গুণ করে আগে মোট উত্তোলন বের করতে হবে। এবার মোট উত্তোলনকে সুদের হার দ্বারা সুদ নির্ণয় করতে হবে এবং মোট সুদকে 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ করতে হবে। এই হলো উত্তোলনের সুদ। ঠিক আছে? 3 নাম্বার অপশন বুঝছো? ওকে ফাইন। আচ্ছা যদি বলে 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে, 2 মাস পর পর, তাহলে বছরে কয়বার উত্তোলন করতে পারবে? 6 বার। 6 বার। 6 বার। 6 বার, ভেরি গুড। এই যে প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে সুদ হবে 5 মাসের। সুদ হবে কয় মাসের?
5 মাসের। 5 মাসের। আমি আবার বলি, কথা খেয়াল করো। মাসের মাঝামাঝি হইলে কয় মাস? 6 মাস। 6 6 মাস। মাস। মাসের 1 তারিখ হইলে স্যার 4.5 মাস। 6.5 মাস। 6.5 মাস। মাসের শেষে হইলে 5.5 5.5 মাস। আর 2 মাস পর পর হইলে 5 মাস। 5 মাস। তাহলে 5 মাসটা বের করবে কেমনে খেয়াল করো। প্রতি 2 মাস অন্তর অন্তর যদি উত্তোলন করা হয়, তাহলে প্রতিবারের উত্তোলনকে 6 দিয়ে গুণ করে, প্রতি 2 মাস অন্তর অন্তর যদি উত্তোলন করা হয়, তাহলে প্রতিবারের উত্তোলনকে 6 দিয়ে গুণ করে মোট উত্তোলন বের করতে হবে। মোট উত্তোলন কি করতে হবে? বের করতে হবে। পরে মোট উত্তোলনকে সুদের হার দিয়ে সুদ নির্ণয় করতে হবে এবং মোট সুদকে 12 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করে মোট সুদ নির্ণয় করতে হবে। বলো, অপশনটা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছো? বুঝে থাকলে কিন্তু স্যার এখানে 5 মাসের এখানে 6 দিয়ে কেন গুণ করছে? 6 দিয়ে গুণ করেছে, এই যে বলেছি 2 মাস 2 মাস অন্তর অন্তর যে 2 মাস অন্তর অন্তর উত্তোলন করে তুমি কয়বার উত্তোলন করতে পারবা কারবার থেকে বছরে? 6 বার। 6 বার। এই জন্য প্রতিবারের উত্তোলনকে 6 দিয়ে গুণ করে মোট উত্তোলন বের করবা। এটা মোট উত্তোলন বের করলা, সুদ না। এটা বের করলা উত্তোলন। আচ্ছা স্যার। এবার উত্তোলনকে সুদের হার দ্বারা সুদ নির্ণয় করবা। উত্তোলনকে সুদের হার দিয়ে সুদ নির্ণয় করবা। সেই সুদকে 12 দিয়ে ভাগ 5 দিয়ে করলে সুদ নির্ণয় হয়ে যাবে। বলো, বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। এটা একটা বিকল্প সূত্র আছে, লাল কালি যেটা লেখা, এটা বিকল্প সূত্র। দেখো, প্রতিবারের উত্তোলনের সুদের হার দিয়ে সুদ নির্ণয় করে 2.5 দিয়ে গুণ করতে হবে। মানে এটা উপরেরটা করলেও হবে, এটা করলেও হবে, আবার এটা করলেও হবে। এটা কিভাবে করবা? এটা প্রতিবারের উত্তোলনকে সুদ নির্ণয় করে 2.5 দিয়ে গুণ করলেও হয়ে যাবে। এটা আমি এক্সাম্পল দিয়ে দেখাবো একটু পরে। এখন 5 নাম্বার অপশন, প্রতি 3 মাস পর পর যদি উত্তোলন করা হয়, তাহলে সুদ হবে 4.5 মাসের। কয় মাসের? 4.5 মাস। 4.5 মাস। 3 মাস পর পর হলে উত্তোলন হবে 4.5 মাসের। তাহলে আমাকে বলো, 3 মাস পর পর উত্তোলন করলে বছরে কয়বার উত্তোলন করতে পারবে? 4 বার স্যার। 4 বার। দেখো, এই জন্য এখানে বলা হয়েছে প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করা হয়, তাহলে প্রতিবারের উত্তোলনকে 4 দিয়ে গুণ করে মোট উত্তোলন বের করতে হবে। এবার 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ করে মোট উত্তোলন বের করার পরে এবার মোট উত্তোলনকে সুদের হার দিয়ে সুদ নির্ণয় করতে হবে এবং মোট সুদকে 12 দিয়ে ভাগ 4.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে সুদ নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে এক এক করে আমাকে আবার প্রথম থেকে বলো। প্রতি মাসের মাঝামাঝি হলে কয় মাসে সুদ হবে? 6 মাস। 6 মাসের। 6 প্রতি মাসের শুরুতে হইলে স্যার 6.5 মাস। 5.5। 6.5 মাস। 6.5। 6.5। প্রতি মাসের শেষে হইলে 5.5। 5.5। 5.5। 2 মাস পর পর হইলে 5। স্যার 5। 5 মাস। 3 মাস পর পর হইলে 4.5। 4.5 মাস। ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবা এইভাবে? ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখেন লেখা আছে প্রতি 3 মাস পর পর উত্তোলন করলে আমরা বলেছি এভাবে সুদ নির্ণয় করব। দেখো, ক খ গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা সারা বছরে কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ 12,000 টাকা, এটা কিন্তু বলছে সারা বছরে। এটা কি প্রতি মাসে বলছে? না স্যার। প্রতি মাসে বলছে কি? প্রতি মাসে বলে নাই। প্রতি মাসে না বললে 12 দিয়ে গুণ হবে না। দেখো, এটা উত্তোলন করছে, তাহলে এই ক্ষেত্রে সুদ হবে এই যে লেখা ছিল প্রথমে, ওদের মনে আছে কিনা? এই যে সারা বছরে, সারা বছর ধরে। ঠিক আছে? তাহলে সারা বছর বললে সুদ হবে 6 মাসের। তাহলে ক উত্তোলন করছে 12,000। 12,000 গুণ 10%, সুদের হার 10%। 10% ভাগ 12
গুণ 6। এবারে 6 মাসের সুদ হবে। দেখো এটা দেখো, ক খ গ অংশীদার তারা কারবার থেকে প্রতি সপ্তাহে উত্তোলন করে, প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে কয়টা গুণ হবে? 52 দিয়েছে। দেখো ক 500, 500 গুণ 52, 500 গুণ 52 হইলো মোট উত্তোলন। এবার 10 দিয়ে গুণ করে 10% করলাম, 10% সুদের হার। এরপরে ভাগ 12 গুণ 6, ভাগ 12 গুণ 6 হয়ে গেল উত্তোলনের সুদ। বলো নির্ণয় করা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। দেখো প্রতি মাসের মাঝামাঝি, প্রতি মাসের মাঝামাঝি হলে বছরে কয়বার উত্তোলন করবে? কয়বার উত্তোলন করবে বছরে? তো 6.5 সাড়ে 6 না, আমি বলছি প্রতি না মাসের না মাঝামাঝি না উত্তোলন 6বার 6বার 6 বার। কিন্তু প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে বছরে কয়বার উত্তোলন করবে টাকা? 12 বারই। 12 বার। এই জন্য আগে উত্তোলনকে 12 দিয়ে গুণ, উত্তোলনকে আগে 12 দিয়ে গুণ, তাহলে মোট উত্তোলন হইলো। সেটাকে আগে সুদ দ্বারা সুদের পার্সেন্ট করে মোট সুদ বের করবো। সেই সুদকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে সুদ বের হবে। বলো বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। জি স্যার বুঝছি। দেখো প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করে, প্রতি মাসের প্রথমে, তাহলে সুদ হবে 6.5 মাসের। সুদ হবে কয় মাসের? 6.5 মাসে। কিন্তু উত্তোলন করবে কয়বার? প্রতি মাসের প্রথমে হইলে উত্তোলন করবে 4 কয়বার? 12 বার হ্যাঁ 12 বার। 4 বার 12 করে কি বার। করলাম? হ্যাঁ 12 বার। এই জন্য দেখো এখানে উত্তোলন কি 2000 কে আগে 12 দিয়ে 12 গুণ, দিয়ে গুণ করছি। তারপরে 10%, তারপরে 12 দিয়ে ভাগ, 6.5 দিয়ে গুণ, সুদ বের হয়ে গেল। বলো বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে উত্তোলন করবে কয়বার? 5.5 মাস। 5.5 মাস সুদ হবে। উত্তোলন করবে কয়বার? আবার 12 বার। এখানে 2000 12 কে বার স্যার। 2000 কে 12 দিয়ে গুণ, পরে 10%, পরে 12 দিয়ে ভাগ, 5.5 দিয়ে গুণ, সুদ বের হয়ে গেল। প্রতি মাসের শেষে হইলে। বলা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ফাইন। 2 মাস পর পর যদি হয়, 2 মাস পর পর উত্তোলন করবে কয়বার? 6 বার স্যার। আবার এই জন্য 2000 কে আগে 6 দিয়ে গুণ, পরে 10%, পরে 12 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ, সুদ বের হয়ে গেল। বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। ওকে ফাইন। এবার 2 মাস পর পর, যে অথবা যে সূত্র, অথবা যেটা বলছিলাম, 2 মাস পর পর হলে এটা একটা সূত্র, অথবা এইভাবে করা যায় 2000 10% করে 2.5 দিয়ে গুণ। দেখো এখানে বেরিয়েছে কত? 500। এখানে বেরিয়েছিল কত? কত বেরিয়েছে এখানে? 500 এখানে বেরিয়েছে কত? 500। মানে দুইটা যে কোনো একটা করা যায়। এটাও একটা নিয়ম, ওইটা একটা নিয়ম, অথবা। সুতরাং ওই অথবা করতে পারো। দেখো আমি উপরে অথবা লিখে দিয়েছি। 3 মাস পর পর, 3 মাস পর পর উত্তোলন করবে কয়বার? স্যার 4 বার। 4 এই জন্য বার 2000 স্যার। এই জন্য 4 দিয়ে গুণ, তারপরে 10%, তারপরে 12 দিয়ে ভাগ, 4.5 দিয়ে গুণ, সুদ বের হয়ে গেল। ঠিক আছে নি? জি স্যার। ঠিক আছে। ঠিক আছে। অথবা, অথবা এটাও করতে পারো, 2000 গুণ 10% গুণ 1.5, এটা করলেও হবে। এভাবে করা যেতে পারে। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার।
এরপরে মনে করো এই যে 12 কিভাবে 6.5 আসলো কিভাবে, 5.5 আসলো কিভাবে, 6 আসলো কিভাবে, 5 আসলো কিভাবে, 4.5 আসলো কিভাবে, এগুলো উদাহরণ এখানে আমি দিয়ে দিয়েছি। মানে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে যে কিভাবে 6.5 আসলো, কিভাবে 5.5 আসলো, কিভাবে 6 আসলো, কিভাবে আসলো 5, কিভাবে আসলো 4.5, এগুলা এখানে উদাহরণ দিয়ে দিয়েছি আর কি। তোমরা এই ক্লাসগুলো, আজকের যে ক্লাসগুলো আলোচনা করেছি অনেক গুরুত্বপূর্ণ। উত্তরণের সূত্র আমরা নির্ণয় করবা, বেতন কোথায় লিখবা কোথায় লিখবা না, এই জিনিসগুলো তোমরা অবশ্যই আজকে ভালো করে পড়বা, এই স্লাইড গুলো ভালো করে পড়বা। যদি পড়ো তাহলে অঙ্ক একদম পানির মতো ইজি লাগবে, নিজে নিজে করতে পারবা ইনশাল্লাহ। পরের ক্লাসে আমি অঙ্ক শিখাবো তোমাদেরকে, তোমরা এগুলা আজকে ভালো করে পড়বা সবাই বাসায়, ঠিক আছে নি? জি স্যার। সবাই কিন্তু স্যার। পড়বা মন দিয়ে, না পড়লে কিন্তু শুধু জি স্যার। আমি ক্লাস করলে লাভ হবে না। এটা কিন্তু কলেজের ক্লাস নয় যে শুধু পড়ে গেলাম আর স্যারে পড়াই গেল, আমি পড়লাম না। এখন তুমি এটা যদি না পড়ো তোমার নিজের ক্ষতি। তাহলে কি আজকে ক্লাসের বিষয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ স্যার। ওকে ফাইন, তাহলে পড়বা তো সবাই বাসায়? জি স্যার। জি স্যার। আমি স্যার হামিম পড়বো। শুনতে হামিম শুনতে পাচ্ছ? জি স্যার। পড়বা তো? জি স্যার। আমার কিন্তু মনে আছে ক্লাসে কইছিলে একদিন তুমি, স্যার আমার পড়া ভালো লাগে না বাসায়, কইছিলা না? জি স্যার বলছিলাম। এখন ভাল লাগেনি? এখন ভাল লাগেনি? জি স্যার ভালো লাগে স্যার, আপনি সুন্দরভাবে বুঝান নাকি? বাসায় গিয়ে বাসায় গিয়ে পড়া ভাল লাগতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।